সোয়া 200 কোটি টাকার সফটওয়্যার বিক্রি করে 190 কোটি টাকা মুনাফা বেআইটির বিনা প্রশ্নে মেনে নিয়ে দেয়া হয় করমুক্ত সুবিধা। ভালো ফলনের পরও হাসি ফুটছে না সুগন্ধি ধান চাষিদের মুখে, নীতির বেড়াজালে বন্দী রপ্তানি কার্যক্রম। দামের আশায় রাজবাড়ীতে অপরিপক্ক পেঁয়াজ তোলার হিড়িক, বছর শেষে লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা। স্বাগত 71 বিজনেসে আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। 220 কোটি টাকার সফটওয়্যার বিক্রি করে 190 কোটি টাকা মুনাফা, এমন অসম্ভবকে সম্ভব করেছেন চামড়া খাতের প্রতিষ্ঠান বে গ্রুপের মালিক জিয়াউর রহমান। যদিও অস্বাভাবিক এই ঘটনা স্বাভাবিক ছিল এনবিআর এর কাছে, ফলে কোম্পানিটির এমন আয় ব্যয় বিনা প্রশ্নে মেনে নিয়েছেন সংস্থার কর্মকর্তারা, তাই দিয়েছেন পুরো করমুক্ত সুবিধাও। রুহুল আমিনের অনুসন্ধানী প্রতিবেদনে দেখুন বিস্তারিত। চামড়া ও ট্যানারি শিল্পের জন্য একসময়ের বিখ্যাত এলাকা হাজারীবাগ, সেখানেই প্রধান কার্যালয় এই শিল্পের অন্যতম বড় প্রতিষ্ঠান বে গ্রুপের। চামড়া ছাড়াও যাদের ব্যবসা রয়েছে তথ্য প্রযুক্তি খাতে, এই সংক্রান্ত প্রতিষ্ঠান বে ইনফরমেশন সিস্টেমসের বর্তমান অবস্থা জানতে হাজির 71 টেলিভিশন। ক্যামেরার উপস্থিতিতে অস্বস্তিতে পড়েন দায়িত্বশীলরা, জানান অনেক আগেই বন্ধ হয়েছে কার্যক্রম, তাই তেমন কোনো তথ্য দিতে পারেননি তারা। ছিল না, ওটা ওয়াশাবনে ছিল। আচ্ছা, ওটা বহু আগে বন্ধ হয়েছে। তথ্য জোগাড়ে 71-এর যাত্রা এই সংশ্লিষ্ট সংগঠন বেসিস কার্যালয়ে। তারা জানান বিআইটি সদস্য হয় 2018 সালে, যদিও কোম্পানিটির কার্যক্রম শুরু হয় 18 বছর আগে। বেসিসে দেয়া ঠিকানা অনুযায়ী কারণবাজারের টিসিবি ভবনে বেআইটির খোঁজ নেয়ার চেষ্টা করে 71। দায়িত্বশীলরা জানান কয়েক বছর আগেই গুটিয়ে নেওয়া হয় কার্যক্রম। বে নামে অফিস এখানে ছিল, এটা আরও মেবি বছর তিনেক আগে এখান থেকে চলে গেছে। এসব কার্যক্রম খোঁজার উদ্দেশ্য হল কোম্পানিটির অস্বাভাবিক কিছু লেনদেনের তথ্য এসেছে 71-এর হাতে। কর নথি অনুযায়ী 2017-18 কর বর্ষে মাত্র 50 লাখ টাকার বিক্রি দেখায় বেআইটি। হার্ডওয়্যার ব্যবসায় ওই বছর লোকসান হয় 72,000 টাকা। পরের বছর বিক্রি কমে, বাড়ে লোকসান। তবে 2019-20 কর বর্ষে 1,63 লাখ টাকা বিক্রির বিপরীতে মুনাফা হয় 9 লাখ টাকা। এর পরের বছরই যেন আলাদিনের চেরাগ হাতে পান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান। নথি অনুযায়ী 2020-21 কর বর্ষে 1 লাফে 219,68 লাখ টাকা বিক্রি দেখায় বেআইটি। এতদিন হার্ডওয়্যারের ব্যবসা থাকলেও এই আয় আসে সফটওয়্যার তৈরি থেকে, যাতে মুনাফা হয় 189 কোটি টাকা। আর সব মিলিয়ে লেনদেন দেখানো হয় 435 কোটি টাকা, যা হয় সরকারি বেসরকারি 5 ব্যাংকে। এরপর থেকেই বন্ধ কোম্পানির কার্যক্রম। এমন অস্বাভাবিক আয় ব্যয় ও লেনদেন আয়কর কর্মকর্তাদের তদন্ত করার কথা থাকলেও বিনা প্রশ্নে সব মেনে নেন তারা। অনুসন্ধান বলছে বেআইটি করাঞ্চল 15-র সার্কেল 316-তে নিবন্ধিত। আলোচ্য সময়ে সেখানে উপকর কমিশনার ছিলেন অমিত কুমার দাস, তিনি এখন করাঞ্চল গাজীপুরের যুগ্ম কমিশনার। তার বক্তব্য জানার চেষ্টা করে 71। অমিত জানান এমন অস্বাভাবিক মুনাফা ও লেনদেন যাচাই বাছাই হওয়ার কথা, তবে প্রকৃত ঘটনা তার মনে নেই। যে কোনো অ্যাবনর্মালিটিস থাকলে তার তো যাচাই বাছাই হবে, যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই করা ছাড়া কি সম্ভব নাকি? এটা অবশ্যই দেখতে হবে। পায় না দেখলে ভাই এটা হঠাৎ করে উত্তর দেওয়াটা খুব ডিফিকাল্ট। কোম্পানিটি 1 বছরে কর্মীদের বেতন ও বোনাস বাবদ ব্যয় দেখায় 10.5 কোটি টাকা। সে হিসেবে ওই বছর কোম্পানিটির বিপুল পরিমাণ কর্মী নিয়োগ করার কথা, তবে সে সংক্রান্ত কোনো তথ্য পায়নি 71। অনুসন্ধানে জানা গেছে 6 কোটি টাকায় সাবকন্ট্রাক্ট সেবা দেয়া কোম্পানিটিও এখন রুগ্ন। বে গ্রুপের কর্মকর্তারা জানান আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই দেশের বাইরে জিয়াউর রহমান। এই খাতের করমুক্ত আয় সুবিধা নিতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর প্রত্যয়ন নেয় বেআইটি। কর্মকর্তারা জানান এর যাচাই বাছাইও হয় কর অঞ্চলের মাধ্যমে। প্রত্যয়ন দেয়া ও কর নথি নিষ্পত্তির প্রক্রিয়ায় সরাসরি জড়িত থাকেন উপকর কমিশনার, রেঞ্জ কর্মকর্তা ও কমিশনার। রুহুল আমিন, 71, ঢাকা। ভালো ফলনের পরও হাসি ফুটছে না সুগন্ধি ধান চাষিদের মুখে, কেননা দীর্ঘদিন ধরে উৎপাদন হচ্ছে চাহিদার চেয়ে বেশি, ফলে দাম পড়ার শঙ্কায় রয়েছেন কৃষকরা। অন্যদিকে বিশ্ববাজারে চাহিদা থাকলেও খুব একটা সুবিধা করতে পারছে না বাংলাদেশ। সংশ্লিষ্টদের অভিযোগ, নীতির বেড়াজালে বন্দী সুগন্ধি চালের রপ্তানি। রাকিব হোসেনের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব।
সোনালী ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। রোপামন মৌসুমে উত্তরের জেলা দিনাজপুরে 10% জমিতে সুগন্ধি জাতের ধান আবাদ হয়, যেখানে উৎপাদনের পরিমাণ প্রায় 2.5 লাখ টন। তবে ফলন ভালো হলেও মুখে হাসি নেই চাষিদের, কেননা বাজার দরের সঙ্গে মিলছে না খরচের হিসাব। লাভ যদিও মনে করেন যে 15 টাকা যদি করি শতকরা হিসাবে, খরচা 12 টাকা 13 টাকা আসতেছে। আগে লাভ ভালো ছিল, এখন লাভ কম। এবার তো লাভ হবে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে 9,17,000 টন সুগন্ধি চালের উৎপাদন হয়, যা স্থানীয় চাহিদার চেয়ে 1/3 বেশি। ফলে প্রত্যাশিত মূল্য পাচ্ছেন না কৃষক, অথচ রপ্তানির ন্যূনতম দর স্থানীয় বাজারের চেয়ে প্রায় দ্বিগুণ। যে কৃষকটা এই অ্যারোমেটিক রাইস উৎপাদন করত, সে তার মানে ঠিক মতো তার দামটা পেল না, বিকজ 2 মাসের জন্য পারমিশন পেলাম, আবার বন্ধ হয়ে গেল, আবার পারমিশন পেলাম 10 মাস পরে। সো এইভাবে করে তো আপনি একটা আন্তর্জাতিক বাজার টিকিয়ে রাখতে পারবেন না। কৃষি গবেষণা কাউন্সিলের তথ্য অনুযায়ী বর্তমানে সুগন্ধি চালের বৈশ্বিক বাজার $600 কোটি, যেখানে বাংলাদেশের অংশ 1% কম, যার পেছনে বড় কারণ স্থানীয় বাজারে সংকটের আশঙ্কায় নীতিমালার বেড়াজাল। উদ্যোক্তারা বলছেন, গেল কয়েক বছর রপ্তানি বন্ধ রাখার সুযোগে বাজার দখল করেছে ভারত। ইভেন আমি আপনাকে যদি পলিসি ইনকনসিস্টেন্সির কথা বলি, যেমন গত বছর আমরা কিছু অ্যারোমেটিক রাইস আবার এক্সপোর্ট করার জন্য পারমিশন পেলাম, তো সেখানে এমনও লোক পেয়েছে যারা কোনোদিন এক্সপোর্ট করেনি। চিনি গুঁড়া চাল বাংলাদেশের কৃষকরা উৎপাদন করে, এটা একটা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, এটা সাধারণ গরিব মানুষের খাবার নয়। এটাকে যদি আমরা বিদেশে রপ্তানি করি এবং ওই ফরেন কারেন্সি দিয়ে যদি আমরা অন্যান্য খাদ্যদ্রব্য আমদানি করি, এতে করে ওভারঅল বাংলাদেশের রপ্তানি বাড়বে, বাংলাদেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন ঘটবে এবং বাংলাদেশ ইকোনমিক্যালি লাভবান হবে। গেল বছর সীমিত পরিসরে রপ্তানির অনুমতি মিললেও এখন তা বন্ধ রয়েছে, অথচ এই জিআই পণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার পক্ষে বিশেষজ্ঞরা। এই ধরনের স্পেশাল যে ক্রপগুলো আছে, যেগুলোর একটা এক্সপোর্ট ভ্যালু ভালো, আমাদের ফার্মাররা উৎপাদন করছে, যদি এক্সপোর্টটা না হয় তাহলে লোকাল মার্কেট দামটা কমে যায়, কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং এই বিষয়গুলোতে সরকারকে আরও সজাগ থাকতে হবে সিদ্ধান্ত নেওয়ার আগে। যে দল ক্ষমতায় আসবে তাদের একটা বড় দায়িত্ব যে আমাদের যে খাদ্য প্রক্রিয়াকরণ, তার যে একটা বিপুল পরিমাণে বিশ্ববাজার আছে এবং সেখান থেকে আমরা গার্মেন্টসের মতো করে যে রপ্তানি আয় করতে পারি, অসংখ্য মানুষের কর্মসংস্থান হতে পারে, তো সেই বিষয়টা একটু নিশ্চিত করার জন্য একটা বড় রকমের কাজ করতে হবে। সবশেষ নীতিমালা অনুযায়ী স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি কৃষি পণ্যের রপ্তানি বৃদ্ধির নির্দেশনা সরকারের। এক্ষেত্রে জিআই পণ্যের অগ্রাধিকার সবার আগে। রাকিব হোসেন, 71, ঢাকা। পূর্বাঞ্চলে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসর। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, এবার স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে বিনিয়োগকারীদের সংযোগ স্থাপনে জোর দেওয়া হচ্ছে। এ সময় পেপার ও প্যাকেজিং পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ারে ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা। এর আগে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন যে এলডিসি উত্তোলনের পর শুল্কমুক্ত প্রবেশাধিকার অক্ষত রাখতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দর কষাকষির চেষ্টা চলছে। এজন্য 3 বছর সময় হাতে আছে বলেও জানিয়েছেন তিনি। এবারের বাণিজ্য মেলায় স্থানীয় উদ্যোক্তা ছাড়াও 6 দেশের 11টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। যদিও গেল বছরের চেয়ে কমেছে প্যাভিলিয়নের সংখ্যা। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, এবারের মেলার আসলে মূল উদ্দেশ্যটা কি? এবং আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়াটাও বেশ বৈরী, ক্রেতা কিংবা দর্শনার্থীদের সংখ্যা প্রথম দিনে কেমন দেখতে পাচ্ছেন? রাকিব, এই মেলাটির উদ্বোধন হওয়ার কথা ছিল গত 1 জানুয়ারি, কিন্তু সেদিন হয়নি। বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে শোক দিবস পালন করা হয় এবং সে কারণে মেলাটি পিছিয়ে আজকে 3 তারিখে উদ্বোধন করা হয়। এবং আজকে প্রথম দিনে আপনি দেখতে পাচ্ছেন আসলে বরাবরের মতোই দর্শনার্থীদের উপস্থিতি খুবই কম এবং এখনও কিন্তু এই স্টলগুলোতে প্রস্তুতির কাজ চলছে। তো আমরা যদি আসলে এবারের প্রস্তুতি সম্পর্কে একটু বলি, আপনার মাধ্যমে দর্শকদেরকে ধারণা দিতে চাই যে আন্তর্জাতিক যে বিষয়টা বারবার প্রশ্ন ওঠে যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা কেন এটি বলা হয়, তো এবার কিন্তু 6টি দেশ থেকে, ভারত, পাকিস্তান সহ এশিয়া মহাদেশের 6টি দেশের 11টি প্রতিষ্ঠান এই মেলায় তাদের বিভিন্ন ধরনের পণ্য নিয়ে অংশগ্রহণ করেছে। এই জন্য আসলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই মেলাকে আন্তর্জাতিক হিসেবে তারা স্বীকৃতি দিচ্ছেন যে এটি আন্তর্জাতিক মেলা। এবং এখানে বাণিজ্যের যে বিষয়টা সেটি হচ্ছে যে আমাদের স্থানীয় প্রায় 316 জন উদ্যোক্তা তাদের বিভিন্ন ধরনের পণ্য নিয়ে এই মেলায় অংশগ্রহণ করেছেন। সেখানে কর্পোরেট বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, আবার এসএমই উদ্যোক্তারা রয়েছেন, নারী উদ্যোক্তারা রয়েছেন। তারা তাদের পণ্য এই মেলায় উপস্থাপন করে তারা যেমন স্থানীয় ক্রেতাদের সাথে সংযুক্ত হচ্ছেন, তেমনি কিন্তু বিদেশি যারা দর্শনার্থী এই মেলায় অংশগ্রহণ করবেন, আসবেন,
তাদের সাথেও কিন্তু তাদের একটা সংযোগ স্থাপন হওয়ার সুযোগ তৈরি হয়েছে এবং যেটা বরাবরই হয়। তো সেই হিসেবে কিন্তু এই মেলাতে এবার বাণিজ্য এবার রপ্তানির একটা নির্দিষ্ট লক্ষ্য আসলে নির্ধারণ করেনি, কিন্তু তারপরও বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যেই কিন্তু তাদের এই মেলার আয়োজন করা হয়। এবং যেহেতু এলডিসি পরবর্তীতে আমাদের রপ্তানি বাজার একটু সংকুচিত হওয়ার একটা আশঙ্কা আছে, সেই জায়গা থেকে আগে থেকে রপ্তানি বাজারকে আরও কীভাবে প্রসারিত করা যায় সেই প্রচেষ্টায় কিন্তু এই মেলায় থাকবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে মেলায় যারা সাধারণ দর্শনার্থী আসবেন, যারা পরিবার পরিজন নিয়ে আসবেন, তারা কিভাবে আসবেন, কোথা থেকে আসা যাবে সহজে, সেই ব্যবস্থা কিন্তু মেলার কর্তৃপক্ষ রেখেছেন। 200-টির বেশি শাটল বাস বিআরটিসির তারা এই মেলায় আসার জন্য শাটল বাসের ব্যবস্থা রেখেছেন 200-টির বেশি, এবং সেগুলো সকাল 8টা থেকে প্রতিদিন রাত 10টা পর্যন্ত সার্ভিস দিবে। ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে এই বাসগুলো আসবে এবং এখানে কিন্তু পার্কিং এর রাকিব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিব হোসেন। কয়েক দশক ধরে চলা মার্কিন নিষেধাজ্ঞার, জাতিসংঘের দেয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পুনর্বহালের ঘোষণায় প্রতি মার্কিন ডলারের দাম উঠেছে 14 লাখ ইরানিয়ান রিয়ালে। এছাড়া বছর শেষে মূল্যস্ফীতি পৌঁছেছে 42%। এমন মন্দা অর্থনীতি ও জ্বালানি সংকটে সরকারের উপর আস্থা হারিয়েছে সাধারণ মানুষ, আর তাতেই গেল এক সপ্তাহ ধরে বিক্ষোভে উত্তাল তেহরান। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া ইসলাম তুলি। মার্কিন নিষেধাজ্ঞা, মূল্যস্ফীতি আর স্থানীয় মুদ্রার অবমূল্যায়নকে কেন্দ্র করে অস্থির ইরান। গেল জুনে ইসরায়েলের সাথে সংঘাতের পর আদতেই ভেঙে পড়েছে দেশটির অর্থনীতি। জনরোষের মুখে পড়ে পদত্যাগে বাধ্য হয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। রয়টার্সের তথ্য বলছে, বর্তমানে দেশটিতে মূল্যস্ফীতির হার 42%, আর খোলা বাজারে ডলারের বিপরীতে ইরানের সরকারি মুদ্রা রিয়ালের দাম ছাড়িয়েছে 14 লাখের ঘর। ডিসেম্বরে মুদ্রাটির দরপতন হয়েছে 20%, অথচ বছরখানেক আগেও যা ছিল 8 লাখের ঘরে। শুধু তাই নয়, নিষেধাজ্ঞা ও মুদ্রার ঘাটতির কারণে বৈদেশিক বাণিজ্য কমায় 2024 সালের ডিসেম্বরের তুলনায় খাদ্যপণ্যের দাম বেড়েছে 72%। সেই সাথে স্বাস্থ্য ও চিকিৎসা সামগ্রীর মতো প্রয়োজনীয় অনুষঙ্গের দাম বেড়েছে 50%-এর বেশি। রয়েছে ভয়াবহ জ্বালানি সংকট। ইরানের তেল বিক্রি বন্ধে নতুন করে জারি করা হয়েছে এক গুচ্ছ নিষেধাজ্ঞা। এছাড়া পানির স্তর নিচে নেমে যাওয়ায় তেহরান সহ বেশ কিছু অঞ্চলে দেখা দিয়েছে পানির সংকট। মূলত দীর্ঘদিনের পশ্চিমা নিষেধাজ্ঞা আর গত বছরের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় পারমাণবিক ও সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানের অর্থনীতি পৌঁছেছে খাদের কিনারে। দীর্ঘদিন ধরে চলা এমন টানাপোড়েনের মাঝে গেল রোববার শুরু হয় সর্বস্তরের বিক্ষোভ। ফলাফল, এখন পর্যন্ত সরকার পতনের এই আন্দোলনে সহিংসতায় প্রাণ হারিয়েছে 7 ইরানি। পরিস্থিতি সামাল দিতে তেহরান সরকার কঠোর অবস্থান নিলেও এরই মাঝে এসেছে ট্রাম্পের হুঁশিয়ারি। তিনি জানান, অবস্থা আরও খারাপ হলে এগিয়ে আসবে স্বয়ং যুক্তরাষ্ট্র। নাদিয়া ইসলাম তুলি, 71। বাড়তি দামের আশায় অপরিপক্ক পেঁয়াজ তোলার হিড়িক পড়েছে রাজবাড়ীতে। ফলে এবারও জেলার বিস্তীর্ণ অঞ্চলে চাষাবাদ হলেও বছর শেষে লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে রয়েছে শঙ্কা। অন্যদিকে সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। রাজবাড়ীর বিস্তীর্ণ মাঠ জুড়ে পেঁয়াজের আবাদ। প্রতি বছরের মতো এবারও লাভের আশায় চাষাবাদ করেছেন জেলার কৃষকরা। তবে চলতি বছর সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় শঙ্কায় আছেন তারা। এছাড়া ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে বাজারে কমছে দাম। এতে আতঙ্কিত হয়ে মাঠ থেকে অপরিপক্ক পেঁয়াজ তুলে বাজারজাত শুরু করছেন চাষিরা। পেঁয়াজটা এখনো 10 থেকে 15 দিন রাখলে পেঁয়াজটা আরো পরিপূর্ণ হতো। পেঁয়াজটা উঠাচ্ছি এই কারণেই পেঁয়াজটার দাম আর কিছুদিন পরে পড়ে যাবে। সরকার যদি ভারতের পেঁয়াজ আমদানি করে তাহলে আমরা বেচবো কি, চাষি বাঁচবে কি, মরবো না আমরা। মৌসুমের শুরুতে বাজারে মন প্রতি বিক্রি হয় 4000 টাকা। আমদানির খবরে সে দাম নেমে আসে 2000 টাকায়। লোকসান কমাতে অপরিপক্ক পেঁয়াজ তুলে বিক্রি শুরু করেন কৃষকরা। ফলে বিঘাতে 5 মণ পর্যন্ত কম ফলন পাচ্ছেন। এতে প্রতি বিঘায় লোকসান হচ্ছে 10,000 টাকা। সার ওষুধ কিনবে গেলে এবার ডাবল দাম। আমরা গেল বর যা কিনছি ওই তুলনামূলক এবার ডাবল দাম। পেঁয়াজের দাম বেতন যাই কিনছি কম ছিল, কিন্তু এই সারের দাম বেশি, ওষুধের দাম বেশি। আপনারা বাইরের পেঁয়াজ আনবেন না,
পেঁয়াজ তো এখন যা দরকার আমরাই দিতেছি। তবে এবছর পেঁয়াজের ফলন ভালো হওয়ায় কৃষকরা ক্ষতির মুখে পড়বেন না এমন আশাবাদ কৃষি কর্মকর্তার। আমাদের প্রায় 300 থেকে 400 হেক্টর জায়গায় মুড়িকাটা পেঁয়াজ আমরা উৎপাদন করেছি, উত্তোলন হয়ে গেছে। মুড়িকাটা পেঁয়াজের ফলন এবার ভালো। তথ্য বলছে এবছর রাজবাড়ীতে 5750 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, 71। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।